রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মেয়েকে দেখে আমি থমকে গিয়েছিলাম। আগে যদি জানতাম এমন সুন্দরী আমার বাসার সামনে রাস্তা দিয়ে যাই, তাইলে বাপের বাড়ি বিক্রি করে রাস্তাটা কিনে নিতাম। কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম এই সুন্দরী মেয়ের সাথে আমাকে প্রেম করতেই হবে। অতঃপর আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম, আর এভাবে হঠাৎ করে একটা ছেলে সামনে আসায় ও ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর আমি শুরু করলাম পেঁচাল। আসসালামু আলাইকুম আপু, আমি তানভীর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে বিজ্ঞান বিভাগে পড়ি। আমি খুব ভালো ছেলে, নেশা করি না, আর সিগারেট তো চোখেই দেখি নাই। আর হ্যাঁ, আমার প্রেমের অভিজ্ঞতাও নাই। কিন্তু আপনাকে দেখে মনে হলো কেউ আমার বুকে ড্রাম বাজাচ্ছে। তার মানে আমি আপনাকে দেখে টাসকি খাইছি, কিন্তু এখন পানি খাবো। এখন যদি আপনি রেগে যান তাহলে আমি পালাচ্ছি। আর হ্যাঁ, আমার সালামটা নিয়েন। এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর আমি তার সামনে থেকে চলে আসলাম। তাকে কিছু বলার সুযোগও দেয়নি, যদি খারাপ কিছু বলে এই ভয়ে। কারণ আমি খুব লাজুক পোলা, আর নিজের প্রশংসা নিজে করার মজাই আলাদা। কি ছেলে রে বাবা, প্রপোজ করলো নাকি অন্য কিছু করলো সেটাই বুঝলাম না। আজব ছেলে। আগে অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে, কিন্তু এমন করে কেউ করেনি। তবে এই ছেলের স্টাইলটা আমার কাছে মজাই লেগেছে। এসব ভাবতে ভাবতে আমি প্রাইভেটে যাচ্ছিলাম। পরের দিন সকালে আমি দেখতে পেলাম তানভীর আমার সামনে আসতেছে, কিন্তু কেন জানি না আজকে আমি একটুও ভয় পেলাম না। গতকালকে ছেলেটার প্রপোজের স্টাইলটা আমার কাছে ভালোই লেগেছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন পিচ্চি ভাইয়া? মেয়েটার মুখে এই কথা শুনে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল আমার। কেন যে আপু বলতে গেলাম? গতকালকে আমি আপনাকে কিছু বলেছিলাম, দয়া করে তার উত্তরটা দিবেন। আসলে ভাইয়া, গতকালকে আপনি যা বললেন সেটা শুনতে ভালোই লেগেছে আমার, কিন্তু আমি কিচ্ছুই বুঝিনি। এবার মেয়েটার মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছিল আমার, তবে নিজেকে দমিয়ে রাখলাম। ওহ আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। কি নাম আপনার? আমার নাম মিম। আচ্ছা, আমার সম্পর্কে জেনে আপনার কি লাভ? গতকালকে শোনেন নাই? বললাম তো কিচ্ছু বুঝি নাই। এবার আমি আমার মাথায় হাত দিয়ে বললাম, আসলে গতকালকে আমি আপনাকে দেখেই আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি। তারপর মিম একটু বিচলিত না হয়ে আমাকে বলল, যাকে ভালোবাসেন তাকে আপু বলে ডাকছেন কেন? অভ্যাস নেই তো, তাই কি বলবো বুঝতে পারিনি। আচ্ছা, ভেবে দেখব। এই বলে মিম চলে গেল। ছেলেটার কথাবার্তায় ওকে ভালোই লেগেছিল আমার। আসলে আমিও চেয়েছিলাম এমন একটা বোকা বয়ফ্রেন্ড আমার হোক, যাকে দিয়ে অনেক নাচানো যাবে। তাই আমিও ঠিক করলাম ছেলেটাকে একটু ঘোরাবো। আবার পরের দিন যথারীতি তানভীরের সাথে দেখা। আপু আমার, সরি মিম, আমার উত্তরটা। সরি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, তবে একটা চান্স দিতে পারি। কি? আমাকে এমনভাবে প্রপোজ করতে হবে যাতে আমার মন গলে যায়। তো বলুন, পারবেন? আচ্ছা ঠিক আছে। তারপর আমি পরের দিন অনেক ভেবেচিন্তে মিমকে প্রপোজ করার পদ্ধতি বের করলাম। ভালো করে সেজেগুজে তৈরি হয়ে নিলাম। তারপর রাস্তায় মিমের সাথে দেখা হলো। হুম, প্রপোজ করা শুরু করুন। আ আ আ হায় হায়, আপনি তো দেখছি বোবা হয়ে গেছেন। আসলে তা নয়, প্রথমবার তো তাই সমস্যা হচ্ছে। আগের দিন তো ভালোই বললেন। সেদিন তো প্রপোজ করিনি। তাইলে থাকেন, আমি গেলাম। যত সব পাগল ছাগলের দল। ইস, প্রেম করা হবে না নাকি? মেয়েটাকে কি করে যে রাজি করাই। পরের দিন আমি আবার শার্ট প্যান্ট পরে হাতে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আর বললাম, আমি আপনাকে ভা তারপর? ভা ভালো বা বলছি। এরকম হ্যাংলা স্টাইল আমার পছন্দ হয়নি, সুতরাং বাই। এভাবে রাজি না হওয়ায় তারপর আমি লুঙ্গি পরে, হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরে, এমনকি খালি পায়েও প্রপোজ করলাম। কিন্তু বালিকা আমাকে দেখেই অট্টা হাসি দিত, আর বরাবরের মতো না বলে দিত। অতঃপর আমি আর কোনো উপায় না পেয়ে এক বন্ধুর কাছে প্রেমের প্রস্তাব বিষয়ে জ্ঞান নিতে গেলাম। সেই বুদ্ধি অনুযায়ী মিমের সামনে দাঁড়িয়ে একটা 1,000 টাকার নোট বের করে আমি ওকে প্রপোজ করলাম। কিন্তু তারপরের কাহিনী খুবই কষ্টের। আমি কথাটা বলার পরেই নিজের গালে 5 আঙ্গুলের দাগের উপস্থিতি টের পেলাম। তারপর মিম বলল,
তুমি আমাকে 1,000 টাকা দিয়ে প্রপোজ করতে এসেছো? ছি। কেন, কম হয়ে গেছে নাকি? দুর্ভাগ্যজনকভাবে এই কথা বলার পর আমি আবার আমার দুই গালে হাত বোলাতে লাগলাম। কি হয়েছে সেটা ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। বন্ধুর বুদ্ধিটা কাজে না দেওয়ায় আমি বড় ভাইয়ের কাছে বুদ্ধি নিতে গেলাম। তিনি বললেন, মেয়েরা ডিজুস পোলা পছন্দ করেন, তাই আমাকে ডিজুস পোলা হতে হবে। তারপর আমি ভাইয়ের কথা মতো পরের দিন সকালে চুলে জেল নামক আঠালো পদার্থ দিয়ে অভিকর্ষ বলকে ভুল প্রমাণিত করে চুল খাড়া করলাম। তারপর চোখে চশমা দিয়ে শরীরে পারফিউম মেখে একটা টি শার্ট আর হাফ প্যান্ট পরে বাইকে চড়ে মিমের সামনে গেলাম। বালিকা, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমি এক পায়ে খাড়া। এক পায়ে কেন? তুমি খোঁড়া নাকি? এভাবে আমাকে বোল্ড হতে হবে আমি কখনোই ভাবিনি। আমাকে দেখেই মিম আবার বলল, আমি এরকম ছেলে পছন্দ করি না। এই বলে মিম চলে গেল। আরেকটি হতাশ প্রপোজ নিয়ে বাসায় ফিরলাম আমি। পরের দিন আমি আবার সাধারণ ছেলের মতো প্রপোজ করতে গেলাম। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমি তোমাকে এতবার ফিরিয়ে দিলাম, তাও তুমি হাল ছাড়লে না কেন? বইয়ে পড়েছি, ব্যর্থতা সাফল্যের স্তম্ভ। এই সাকসেসের জন্য কতগুলো পিলার বানাবা শুনি। যতক্ষণ পর্যন্ত রাজি না হবা ততক্ষণ। ভালো, আচ্ছা বাই। বাসায় এসে আবার ভাবনায় পড়ে গেলাম আমি। এবার ফেসবুক ঘেঁটে কিছু ভালোবাসার গল্প পড়লাম। সেখানে অনেক লাইন আমার মনে ধরলো। কালকে সেই লাইনগুলোই মিমকে বলবো বলে ভাবলাম। ছেলেটাকে অনেক জ্বালানোর পর কালকে আমি হ্যাঁ বলার সিদ্ধান্ত নিব। আসলে আমি নিজেও তানভীরকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও যদি একটু রোমান্টিকভাবে প্রপোজ করতো তাহলে অনেক আগেই আমি ওকে হ্যাঁ বলে দিতাম। না, ওকে দিয়ে প্রপোজ করানো হলো না মনে হয়। আজকে আমি পাঞ্জাবি পরে হাতে 3টা গোলাপ নিয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম মিম আজকে একটু সেজেগুজে এসেছে। ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। যথারীতি আমি ওর সামনে এসে দাঁড়ালাম। তারপর সারা রাত ধরে মুখস্থ করা প্রেমের বাণীগুলো সুন্দর করে বলা শুরু করলাম। বালিকা, তুমি কি আমার মনের মাঝে নিজের বসত গড়বে? হয়তো খুব ধন সম্পদ দিয়ে তোমাকে খুশি রাখতে পারবো না, কিন্তু কথা দিলাম আজীবন তোমায় এইভাবে ভালোবাসবো। কখনো ভালোবাসার কমতি হতে দিব না। সারাটি জীবন তোমায় ভরিয়ে রাখবো অজস্র ভালোবাসায়। হবে কি আমার বৃষ্টিবিলাসের সঙ্গী? তুমি কি ভালোবাসবে আমায়? এতদিন পর মনে হয় আমি মিমের মনের মতো করে ওকে প্রপোজ করলাম। তাই অবশেষে মিম হ্যাঁ উত্তরটা দিয়েই দিল। যাক, আজকে হয়েছে বুদ্ধু, ভালোবাসি তোমায়। অবশেষে শুরু হলো আরেকটা ভালোবাসার নতুন অধ্যায়। সুখে থাকুক আমাদের দুজনের ভালোবাসা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।